So, good afternoon, everyone. I am Arvind Ghosh, Assistant Professor of Civil Engineering Department, Camellia Institute of Technology. So today we shall discuss about the remaining part of the Module 5 of the subject Introduction to Civil Engineering. So, আমরা যেটা স্টার্ট করেছিলাম মডিউল 5 এ বিল্ডিং মেটেরিয়ালস। মডিউল 5 টার নাম ছিল বিল্ডিং মেটেরিয়ালস। বিল্ডিং মেটেরিয়ালস এর মধ্যে আমরা এর আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ব্রিকের সম্বন্ধে কিছু ডেটা আমরা জেনেছিলাম, কিছু কিছু তথ্য, কিছু ইনফরমেশন জেনেছিলাম। সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমরা আগের ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, বিশেষত আগের ভিডিওটা। ঠিক আছে? তো ব্রিকেরই রিমেনিং বাকি যে পার্টটা সেটা নিয়ে আমরা আজকে পড়বো, এবং আমরা তারপরে ব্রিকের পরে অন্য একটা বিল্ডিং মেটেরিয়াল যেটার নাম হচ্ছে সিমেন্ট, সেটা নিয়েও আমরা আজকে পড়া স্টার্ট করে দেবো। তো ব্রিকের যে পার্টগুলো বাকি আছে, দু একটা পার্ট বাকি আছে, সেটা বলে দিই। এটা হচ্ছে প্রথমেই আমরা করবো আজকে ব্রিক ম্যানুফ্যাকচারিং। ব্রিক ম্যানুফ্যাকচারিং এই যে ব্রিকের যে ম্যানুফ্যাকচারিং, এটা একটা প্রসেস। এই প্রসেসটা খুব একটা ফেমাস প্রসেস, এবং যারা মানে ইট ভাটাতে গেছো যেখানে ব্রিক ম্যানুফ্যাকচার করা হয়, সেখানে কিন্তু এই ম্যানুফ্যাকচারিংটার প্রসেসটা কতগুলো স্টেপ নিয়ে তৈরি হয়। সেই স্টেপগুলো কি আমরা আগে চলো নামগুলো জেনে নিই। স্টেপগুলো নামগুলো জেনে নেওয়ার পরে আমরা প্রতিটা স্টেপের মধ্যে কি হয় সেটা জানবো। তো চলো স্টার্ট করা যায়। দ্য ফার্স্ট স্টেপ ইজ, আগে স্টেপগুলোর নামগুলো তোমাদের মনে রাখতে হবে। স্টেপ ওয়ানটা হচ্ছে আনসয়েলিং অ্যান্ড ডিগিং। প্রথম হচ্ছে আনসয়েলিং, স্টেপ ওয়ান হচ্ছে আনসয়েলিং। স্টেপ টু হচ্ছে ডিগিং। দ্য স্টেপ থ্রি ইজ ক্লিনিং। ক্লিনিং। স্টেপ ফোর ইজ ওয়েদারিং। স্টেপ ফাইভ টেম্পারিং। আমি এগুলো সব ডিসক্রাইব করছি, একটু পরেই, চিন্তার কিছু নেই। স্টেপ সিক্স মোল্ডিং। স্টেপ সেভেন ড্রাইং। স্টেপ সেভেন এর নাম হচ্ছে ড্রাইং। স্টেপ এইট বার্নিং। ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কুলিং। দেখো, আমি 1 থেকে 5 নাম্বার একটা কালার দিয়ে করেছি, বাকিগুলো আলাদা আলাদা কালার দিয়ে করেছি। তো 1 থেকে 5 নাম্বার যে এই মানে পুরো প্রসেস গুলো, মানে স্টেপ গুলো, এইগুলো নিয়ে এটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয় ক্লে প্রিপারেশন বা ব্রিক ক্লে প্রিপারেশন। ব্রিকের জন্য যে মাটিটা, সেই মাটিটা তৈরি করাটাকে হচ্ছে এই 1 থেকে 5 অব্দি মাটিটাকে তৈরি করার প্রসেস। ঠিক আছে? ব্রিক ক্লে প্রিপারেশন। ঠিক আছে? তারপরে হচ্ছে মোল্ডিং। মোল্ডিং মানে হচ্ছে ছাঁচে ফেলে ব্রিকটাকে একটা সাইজ দেওয়া, একটা প্রপারলি একটা সাইজ যাতে ব্রিকটা পায় সেটা। তারপর হচ্ছে সেটাকে শুকানো। হ্যাঁ, শুকানোর পরে সেটাকে পোড়ানো হয়, বার্নিং করা হয়। বার্নিং করার পরে সেই বার্ন ব্রিকটাকে ঠান্ডা করা হয়, কুল করা হয়। তারপরে লাস্টে গিয়ে 10 নম্বরে র ব্রিক্স পাওয়া যায়। লাস্টে গিয়ে 10 নম্বরে পাওয়া যায় র ব্রিক্স, মানে সরি, র ব্রিক্স না, ম্যানুফ্যাকচার ব্রিক্স। মানে হচ্ছে একদম তৈরি হওয়া ব্রিক্স যেটা, সেটা পাওয়া যায়। ঠিক আছে? ম্যানুফ্যাকচার্ড ব্রিক লাস্টে গিয়ে পাওয়া যায় এইটা। তো আমাদের 9 নম্বর অব্দি মনে রাখতে হবে। ঠিক আছে? তো এবার আমরা চলো জেনে নিই আনসয়েলিং কাকে বলে। ব্যাপারটা কি একটু বলে দিই। যেখান থেকে ইট তৈরি করা হয়, ইট যেখানে তৈরি হয়, সেই ইটের যে তৈরির যে জায়গাটা, এক সেকেন্ড, এক মিনিট।
হ্যাঁ, ইট তৈরির যে জায়গাটা, সেটা কি হয়, একটা জায়গা থেকে মাটিটা কেটে বার করে দেয়। ঠিক আছে, মানে ধরো, আমি যদি নিচের ছবিটা ড্র করি, একটা এরকম যদি পিট থাকে, এই একটা মানে একটা জায়গা ধরো রয়েছে, এই জায়গা থেকে, সরি, এই একটা জায়গা থেকে মাটিটা ধরো খোঁড়া হয়। তো প্রথমে কি করা হয়, প্রথমে একদম টপ, মানে একটা মাটি কিন্তু অনেকগুলো লেয়ারে বিভক্ত থাকে। একটা টপ লেয়ার থাকে, ঠিক আছে, তারপরে তার নিচে একটা সেকেন্ড লেয়ার থাকে। এরকম মাটির কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, একটা মাটি কিন্তু অনন্তকাল ধরে চলে না। হ্যাঁ, এরকম ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, হ্যাঁ এরকম। তারপর তার নিচের লেয়ারে হয়তো পাথর টাইপের একটা কিছু, পাথরের লেয়ার, এরকম টাইপের লেয়ার্স থাকে। ঠিক আছে, এটা পাথর বোঝালাম। তো এবার কি হয় ব্যাপারটা, একদম টপ লেয়ারে আমাদের মাটির কি থাকে না, বিভিন্ন রকম গাছপালা থাকে। হ্যাঁ, গাছপালা ইত্যাদি, বাড়ি ঘর দর সব থাকে, বাড়ি ঘর দর। তো কি হয়, এই গাছপালার যে রুট গুলো, সেগুলো টপ লেয়ারের মধ্যে কিন্তু মানে প্রথিত থাকে। তার ফলে এই টপ লেয়ারের যে মাটিটা, সেটা কিন্তু একদম ব্রিক তৈরির জন্য একদম আনসুইটেবল, দ্য ফার্স্ট লেয়ার। তো কি করা হয়, এই টপ লেয়ারটাকে প্রথমেই তুলে ফেলা হয়, উপড়ে ফেলা হয় ক্রেনের মাধ্যমে বা বেলচার, কোদাল বেলচার মাধ্যমে তুলে ফেলা হয়, মানুষ দিয়ে বা মেশিন দিয়ে তুলে ফেলা হয়। কেন তুলে ফেলা হয়, কারণ এটা ব্রিক তৈরির জন্য আনসুইটেবল। তো এটা মোটামুটি টপ লেয়ারটাকে মোটামুটি ধরা হয় ওই মোটামুটি 200 mm মতো ধরা হয়, 200 mm মতো। এই টপ 2000 mm লেয়ার, এই 200 mm লেয়ার কি করা হয়, তুলে ফেলা হয়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য আনসয়েলিং প্রসেস, রিমুভিং দ্য টপ সয়েল, রিমুভিং দ্য টপ, কতটা টপ না, 200 mm মতো, টপ 200 mm সয়েল লেয়ার, এটা তুলে ফেলা হলো। তারপরে কি করা হয়, তারপরে হচ্ছে সেই যে সেকেন্ড লেয়ারটা যেটা ছিল, এই সেকেন্ড লেয়ারটা, তারপরে এই সেকেন্ড লেয়ারটা দিয়েই মেনলি আমরা, সেকেন্ড লেয়ারের যে মাটিটা, এই সেকেন্ড লেয়ারের মাটিটাই দিয়েই আমরা ব্রিক তৈরি করার চেষ্টা করি। কারণ এই মাটিটা হচ্ছে খুব সুন্দর পিওর মাটি থাকে, অল্প কিছু এতেও ইনফিউরিটিস থাকে, সেটাকে বেছে নিই, আমরা বলে দেবো, সেই বাসার প্রসেস গুলো আছে। তার নিচের মাটি কেনই না, কারণ তার নিচের মাটিটা অতিরিক্ত শক্ত হয়ে যায়, এবং সেখানে আবার পরবর্তীকালে মাটির নিচে তো জল থাকে, সেই জলস্তরের জলও অনেক সময় ঢুকে যেতে পারে। এইসব কারণে সেকেন্ড লেয়ারের মাটিটাকেই নেওয়া হয়। ঠিক আছে, এই মাটিটা দিয়েই ব্রিক বানানো। তার মানে এই ডিগিংটা কোন পোর্শনটাকে, ওই সেকেন্ড লেয়ারের মাটিটাকে ডিগিং করা হয়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এক্সক্যাভেটিং দা, এক্সক্যাভেট করা মানে খুঁড়ে বার করা, এক্সক্যাভেটিং দা নেক্সট লেয়ার অফ সয়েল, নেক্সট লেয়ার, নেক্সট লেয়ার অফ সয়েল। ঠিক আছে, তারপরে কি, ওই যে যে সয়েলটাকে বার করে আনা হলো, সেটাকে হিপ করে এরকম রাখা হলো। ঠিক আছে, সেটাকে ক্লিন করা হয়। তার মানে কি, ওই নেক্সট লেয়ারের যে সয়েলটা, ওটাকে এক জায়গায় সাইডে রেখে দেওয়া হলো। এবার তার মধ্যে তো অসংখ্য এরকম পাথর থাকতে পারে, কিছু গাছের শিকড় বাকড়ও থাকতে পারে, সেগুলো সব ক্লিন করা হয় এই নেক্সট লেয়ার, সেকেন্ড লেয়ারের সয়েলটা থেকে। সেটা হচ্ছে রিমুভিং ইম্পিউরিটিস, রিমুভিং ইম্পিউরিটিস। ঠিক আছে, রিমুভিং ইম্পিউরিটিস, কি কি ইম্পিউরিটিস, যেমন স্টোনস, ঠিক আছে, স্টোন থাকতে পারে, কিছু অর্গানিক ম্যাটার, যেমন গাছের শিকড় বাকড়, এগুলো সব অর্গানিক ম্যাটার, কিছু অর্গানিক ম্যাটার, এগুলো সব রিমুভ করা। ঠিক আছে, রিমুভিং ইম্পিউরিটিস ফ্রম সয়েল। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং কি, এই যে তার মানে কি হলো, এই জিনিসটাকে কি করা হলো, রিমুভ করে দেওয়া হলো, এই ইম্পিউরিটিস গুলো রিমুভ করে দেওয়া হলো।
এবার মাটিটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার কি করা হয়, ওটাকে কিছুদিনের জন্য ওয়েদার মানে ওপেন অ্যাটমসফিয়ারে ওটাকে ফেলে রাখা হয়। কেন ফেলে রাখা হয় সেটাও বলছি। তাহলে ওয়েদারিং মানে হচ্ছে আহ কি বলবো, এক্সপোজিং দ্য এক্সপোজিং দ্য ক্লে সয়েল এক্সপোজিং দ্য ক্লে সয়েল টু অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে এক্সপোজ করে রাখা হয়। এক্সপোজ মানে ওপেনলি রাখা হয়। টু অ্যাটমসফিয়ার কি জন্য রাখা হয়? টু অ্যাচিভ প্রপার প্লাস্টিসিটি। প্লাস্টিসিটিটা প্রপারলি অ্যাচিভ করার জন্য। আগের ক্লাসে আমি বলেছি প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি হচ্ছে সেই প্রপার্টিটা কোনো একটা বস্তু যার ফলে ওর উপর দেওয়ার জন্য লোড দেওয়ার জন্য ওর শেপটা চেঞ্জ হয়, এবং লোড সরিয়ে নিলে ওর অবস্থাটা সেই চেঞ্জ শেপ অবস্থাতেই থাকে। যেমন কাদামাটি দিয়ে যখন বা গঙ্গা মাটি দিয়ে যখন ঠাকুরের মূর্তি বানানো হয়, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে একটা থকথকে মানে একটা একটা গঙ্গা মাটির ডেলা, তাকে কি সুন্দর হাত দিয়ে দিয়ে, যারা মৃৎশিল্পী আছে তার হাত দিয়ে দিয়ে কি সুন্দর সুন্দর করে লোড দিয়ে দিয়ে ওটাকে একটা মায়ের মুখে পরিণত করছে। এবং যখন লোড সরিয়ে দিচ্ছে, মায়ের মুখটা কিন্তু আবার ডেলাতে পরিণত হচ্ছে না, মায়ের মুখই থেকে যাচ্ছে। মানে লোড সরিয়ে নেওয়ার পরে ওই চেঞ্জড অবস্থাতে থেকে যাচ্ছে। সেটাকে বলে প্লাস্টিসিটি। আর ইলাস্টিসিটি কি বলেছিলাম, যে লোড দিচ্ছি, লোড দেওয়ার পর লোড যখন সরিয়ে নিচ্ছি ও আগের অবস্থায় ফেরত আসছে। যেমন এক্সাম্পল বলেছিলাম গার্ডার। গার্ডারে যখন লোড দিয়ে টানছি তখন গার্ডারটা সরু হয়ে লম্বা হয়ে যাচ্ছে, যেই ছেড়ে দিচ্ছি ও আবার আগের অবস্থায় ফিরে আসছে। প্লাস্টিসিটি কি বোঝা গেল? যেটা আগের অবস্থায় ফেরত যায় না। ইলাস্টিসিটি হচ্ছে যেটা আগের অবস্থায় ফেরত চলে যায়। তো এক্ষেত্রে কিন্তু আমরা এমন একটা ক্লে ইউজ করবো যেটাতে প্লাস্টিসিটি আছে। মানে কি, কেন প্লাস্টিসিটি আছে ব্রিকে? যদি দেখা গেল এমন একটা সয়েল দিয়ে তৈরি করলাম যেটাতে প্লাস্টিসিটি নেই, সেক্ষেত্রে কি হবে? ব্রিকটা যেই মোল্ড করে, যেই মোল্ড থেকে যেই, এই যে মোল্ডিং লিখেছি না 6 নম্বরে, মোল্ডিং মানে কি, ব্রিকটাকে একটা শেপ দান বা একটা ছাঁচে ফেলে শেপ দান করা হয়। সেই মোল্ডিং এর পরে কি হবে, মোল্ডটা যেই সরিয়ে নেবো, ছাঁচটা যেই সরিয়ে নেবো, ও কি হবে, আবার ধসে পড়ে যাবে। মাটিটা কিন্তু ব্রিকের শেপে থাকবে না, ও একদম ধসে পড়ে যাবে। তাহলে আমার ব্রিকটা তৈরি হবে না। তার মানে কি, প্লাস্টিসিটি দরকার কি জন্য? না, প্রপার শেপ দেওয়ার জন্য কিন্তু প্লাস্টিসিটি দরকার। যে কোনো কিছুকে যদি প্রপার শেপ দিতে চাই লোড দিয়ে, এক্সটার্নাল লোড দিয়ে, তাহলে কিন্তু তার প্লাস্টিসিটি ধর্মটা ভীষণ দরকার, প্লাস্টিসিটি এই প্রপার্টিটা ভীষণ দরকার। বোঝা গেল আশা করি। নেক্সট আছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ব্রিকের যে ক্লেটা, তাতে কিন্তু প্লাস্টিসিটি দরকার, এবং প্লাস্টিসিটির জন্য ওয়েদারিংটা করা হয়। ঠিক আছে। এবার আসছে টেম্পারিং। ওয়েদারিং হয়ে গেল। এবার এটাকে কি করব, এই মাটিটাকে নিয়ে চলে যাব, নয় নিয়ে চলে যাবো না, সরি, মাটিটাকে হয় আমি, মানে টেম্পারিং কথার অর্থ কিছুই না, টেম্পারিং কথার অর্থ হচ্ছে মাখানো, ভালো করে মাখানো বা দলাই মলাই করা। বাংলায় যেটা বলে না, এই দলাই মলাই করছি। বাড়িতে যেমন মা ঠাকুমারা বা যারা রান্না করেন, তারা দেখবে আটা মাখে ভালো করে, আটার মধ্যে জল দিয়ে আটাটাকে ভালো করে সুন্দর করে মাখে, ওটাকেই টেম্পারিং। ওটাই হচ্ছে ওয়ান টাইপ অফ টেম্পারিং। তো এই টেম্পারিংটার বাংলা কথা হচ্ছে মাখানো। ঠিক আছে, ভালো করে সুন্দর করে মাখানো। এবার মাখানো অনেক পদ্ধতি আছে। একটা হচ্ছে ম্যানুয়াল টেম্পারিং হয়। ম্যানুয়াল মানে মানুষ মানুষ করতে পারে। আর একটা হচ্ছে মেশিন টেম্পারিং। আচ্ছা, এই ম্যানুয়ালটা আবার দুরকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হিউম্যান করে, আর একটা হচ্ছে গরুর গাড়ি, বলদ দিয়ে যেটা, ঠিক আছে, বুল বুলক বা বুল দিয়ে করা হয়। মানে এই মাটির উপরে মানুষ এরকম পা দিয়ে দিয়ে এটাকে, মানুষ পা দিয়ে দিয়ে এটাকে চেপটে চেপটে মাখাতে পারে, অথবা গরুকে চালিয়ে দেওয়া হয়। গরু নয়, ঠিক বলদ, যারা বলদদের কি বুলক, সেই বলদদেরকে দিয়ে দেওয়া হয়। বলদরা এর উপরে হেঁটে বেড়ায়, এবং তার ফলে কি হয়, বলদরা হেঁটে বেড়ানোর ফলে আহ, ওই মাটিটা মেখে যায়। এটা আগেকার দিনে হতো, তখন এত মানে যখন এত কিছু মেশিন পত্র আসেনি, শিল্প বিপ্লবের আগে এগুলো হতো। শিল্প বিপ্লব হওয়ার পরে মেশিন চলে এলো, তখন কিন্তু আর এটা হলো না। তখন এই মাটিটাকে নিয়ে যাওয়া হলো একটা, কি বলবো, একটা একটা মেশিনে দিয়ে দেওয়া হলো। মেশিনটা কিরকম দেখতে, মেশিনটার একটা নামও আছে, আমি বলে দিচ্ছি। এরকম একটা ভার্টিক্যাল ড্রামের মতো, ভার্টিক্যাল একটা ড্রাম। তোমরা নিশ্চয়ই ভার্টিক্যাল আর হরাইজন্টাল কাকে বলে জানো? ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম সোজা ভাবে দাঁড়িয়ে থাকে, দাঁড়ানোটাকে ভার্টিক্যাল বলে। ঠিক আছে। আর এরকম ভাবে শুয়ে থাকাকে, কোনো কিছু শুয়ে আছে মানে সেটা হরাইজন্টাল আছে। ঠিক আছে, এটা মনে রাখবে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে সোজা ভাবে দাঁড়িয়ে আছে,
উলম্ব ভাবে। আর হরাইজন্টাল মানে মেঝের সাথে প্যারালালি যে রয়েছে, হ্যাঁ, তাকে বলা যায় হরাইজনের সাথে যে প্যারালালি থাকে তাকে হরাইজন্টাল বলে। তো এখানে এরকম একটা ভার্টিক্যাল একটা ড্রাম থাকে, ঠিক আছে। সেই ভার্টিক্যাল ড্রামটার মধ্যে আবার মিডিলে একটা ভার্টিক্যাল রড থাকে, ঠিক আছে। একটা ভার্টিক্যাল রড থাকে, সেই ভার্টিক্যাল রডের গায়ে কতগুলো হরাইজন্টাল কাঁটা মতো এরকম লাগানো থাকে, ঠিক আছে। এরকম ভাবে হরাইজন্টাল কাঁটা লাগানো আছে, ঠিক যেরকম মিক্সার গ্রাইন্ডারে কিছু কিছু মিক্সার গ্রাইন্ডারে থাকে। যদিও এখনকার মিক্সার গ্রাইন্ডার এরকম হয় না, এটা বিশাল বড়, এটা অনেকটা বড় সাইজের হয়। এবার কি করা হয়, এখানে একটা সাইড দিয়ে এখানে ওই মাটিটা, ওয়েদার নিয়ে মাটিটা এখানে এনে ফেলে দেওয়া হয়। এর ফলে কি হয়, এবার এই এই যে উপরের যে হ্যান্ডেলটা, এটা সুইচের সাহায্যে এটাকে ঘুরিয়ে দেওয়া হয়, এটা রোটেট করে। তার ফলে এই কাঁটাগুলো রোটেট করবে, তার ফলে এর মধ্যে যে মাটিটা সেটা পুরো এরকম ভাবে দলাই মলাই হয়ে একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, ঠিক আছে। মিক্স হয়ে যাবে। হ্যাঁ, দেখবে অনেক সময় আটা আটা মাখার মেশিন পাওয়া যায়, ঠিক এরকম টাইপের, এর থেকে ছোট সাইজের হয়। সে তার মধ্যে এর মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সেই প্রসেসটাকেই বলা হয় মেশিন টেম্পারিং, মেশিন টেম্পারিং, ঠিক আছে। আর এই যে মেশিনটা, এর নাম একটা আছে, এর নাম হচ্ছে পাগ মিল। পাগ মিল, মিল, পিইউজি, পাগ এবং মিল, পাগ মিল। মেশিন টেম্পারিং কে বলা হয়, মেশিন টেম্পারিং কিসে করা হয়, পাগ মিল নামক একটা যন্ত্রে করা হয়। সেই পাগ মিলটা কিরকম হয় আমি অলরেডি দেখালাম এখানে। এবং এরপরে নিচে একটা আউটলেট থাকে, সেই আউটলেট দিয়ে এই মাখা যে মাটিটা সেটা বেরিয়ে যায়, ঠিক আছে। তো টেম্পারিং তাহলে কি কারণে করা হয়, মাখানোর জন্য করা হয়, বুঝতেই পারলে। তাহলে হচ্ছে, হুম, তাহলে টেম্পারিং এ কি করা হয়, টেম্পারিং এ, সরি, বোর্ডটা আজকে লুজ হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এক মিনিট, সরি, এক মিনিট জাস্ট। হ্যাঁ, তো টেম্পারিং এ কি করা হয় না, clay is mixed with water, clay is mixed with water, এখানে জল মিশিয়ে দেওয়া হয় কিছুটা, ঠিক আছে। ওয়াটার অ্যান্ড ওয়াটার অ্যান্ড স্যান্ড, ওয়াটার এবং স্যান্ড মেশানো হয়, ঠিক আছে। অ্যান্ড মিক্সড প্রপারলি, এবং প্রপারলি মিক্স করে দেওয়া হয়, ঠিক আছে। বুঝা গেল। এরপরে আসছে মোল্ডিং, এরপরে আসছে মোল্ডিং। মোল্ডিং এর কাজটা কি, মোল্ডিং হচ্ছে শেপ দান। তাহলে টু ক্লে, the tempered clay, the tempered clay is given proper shape to produce, কি প্রডিউস করে, কাঁচা কাঁচা ইটটা তৈরি করে, ঠিক আছে। টু প্রডিউস র ব্রিক, র ব্রিক প্রডিউস করে, ঠিক আছে, কাঁচা ইট তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, মোল্ডিং দু রকমের হয়, একটু বলে দিই। মোল্ডিং দু রকমের হয়, একটা হচ্ছে মোল্ডিং দু রকমের হয়, একটা হচ্ছে হ্যান্ড মোল্ডিং, একটা হচ্ছে হ্যান্ড মোল্ডিং, একটা হচ্ছে টেবিল মোল্ডিং, আর একটা হচ্ছে টেবিল মোল্ডিং। হ্যান্ড মোল্ডিং আমার দু রকম হয়, একটা হচ্ছে, সরি ভুল বললাম, টেবিল মোল্ডিং, হ্যান্ড মোল্ডিং টেবিল মোল্ডিং না, হ্যান্ড মোল্ডিং আর মেশিন মোল্ডিং, সরি, হ্যান্ড মোল্ডিং আর মেশিন মোল্ডিং।
আর হ্যান্ড মোল্ডিং দু রকমের হয়, একটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডিং, গ্রাউন্ড মোল্ডিং, আর একটা হচ্ছে টেবিল মোল্ডিং। গ্রাউন্ড মোল্ডিং আর টেবিল মোল্ডিং। তো বুঝতেই পারছো যে হাতে তৈরি হয় যেটা, সেটা অপেক্ষা সেই ইটটা, যে ইটটা হাতে মোল্ডিং করা হয় সেটা অপেক্ষাকৃত একটু কম অ্যাকুরেট, আর মেশিন মোল্ডিং অনেক বেশি অ্যাকুরেট। যদিও হাতেও অ্যাকুরেটলি করা যায়, যদি হাতে টেবিল মোল্ডিং করা হয় সেটা অনেক অ্যাকুরেট হয়। হাতে গ্রাউন্ড মোল্ডিং করলে একটু শেপ সাইজটা একটু প্রপারলি স্কোয়ার বা প্রপারলি মানে হয় না। টেবিল মোল্ডিং একদম প্রপারলি আসে, কোনো অসুবিধা হয় না। কিন্তু মেশিন মোল্ডিং এ একদম, মেশিন মোল্ডিংটা মেনলি কেন করা হয়, টাইমটা কম টাইমে বেশি ইট মোল্ড করার জন্য মেশিন মোল্ডিংটা। হ্যান্ড মোল্ডিং এ টেবিল মোল্ডিং করলে কিন্তু একদম প্রপারলি শেপই আসে, ঠিক আছে। কিন্তু মেশিন মোল্ডিং তাহলে কেন নেবো না, যাতে কম টাইমে বেশি ইট প্রডিউস করতে পারি, বেশি র ব্রিক প্রডিউস করতে পারি, তার জন্য মেশিন মোল্ডিংটা করা হয়। সেক্ষেত্রেও মেশিন মোল্ডিং এর ক্ষেত্রেও প্রপারলি শেপের হয়। ঠিক আছে, আশা করি বোঝানো গেল। তাহলে মোল্ডিং কাকে বলে বোঝা গেল। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাইং। ড্রাইংটা কি, র ব্রিক্স আর কেপ, র ব্রিকটা রাখা হয় কোথায় না, ড্রাই শুকনোর জন্য রাখা হয়, কারণ জল রয়েছে তো। র ব্রিক্স আর কেপ ইন ড্রাইং বেডস। ড্রাইং বেড বলে এক ধরনের বেড হয়, মানে সেখানে সেটা হচ্ছে কি বলতো, এমন ভাবে থাকে যাতে সূর্যের আলো ঢুকতে পারে, আবার ডাইরেক্টলি যাতে কোনো ক্ষতি না হয়, যদি বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত হলে যাতে ধুয়ে না বেরিয়ে যায়, সেরকমও যাতে ব্যবস্থা থাকে, সেটাকে ড্রাইং বেড, মানে একটা শেডের মতো জায়গা যেখানে সূর্যের আলোও পড়ে, আবার যদি যেন বৃষ্টি পড়লে যেন র ব্রিক গুলো না ভিজে যায়, সেরকমও একটা ব্যবস্থা থাকে। সেটাকে বলে ড্রাইং বেডস। র ব্রিক্স আর কেপ্ট ইন ড্রাইং বেডস, ঠিক আছে, ফর ড্রাইং, ফর ফিউ ডেজ, কিছুদিনের জন্য রাখা হয়, ড্রাইং করা হয়। তবে বার্নিংটা কি, বার্নিংটা হচ্ছে এবারে ড্রাইড ব্রিক্স আর, র ব্রিক থেকে এটা এখন ড্রাইড ব্রিক্স হয়ে গেছে, ড্রাইড ব্রিক্স আর বার্ন ইন, কিসের মধ্যে বার্ন করা হয়, দুটো জিনিসের মধ্যে বার্ন করা হয়, ইন ক্ল্যাম অর কিল্ন। ক্ল্যাম্প এক ধরনের মেশিন, কিল্ন এক ধরনের মেশিন। ক্ল্যাম্প যদিও মেশিন নয়, বলছি কি, ক্ল্যাম্প অর কিল্ন এক 900 থেকে 1300 ডিগ্রির মধ্যে বার্ন করা হয়, 90 ডিগ্রি টু 1300 ডিগ্রি, ঠিক আছে, মধ্যে বার্ন করা হয়। ক্ল্যাম্প আর ক্লিনটা কি একটু বুঝিয়ে দিই। ক্ল্যাম্প হচ্ছে, আগেকার দিনে যখন গ্রামে যখন ইট তৈরি হতো কি হতো, এরকম বড় একটা, যে প্রথমে, বড় একটা না, প্রথমে কি করা হতো, ইট গুলোকে এরকম স্ট্যাক করা হতো, ঠিক আছে, ইট গুলোকে স্ট্যাক করা মানে পর 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 রাখা, একটার উপর আরেকটা এরকম ভাবে রেখে রেখে স্ট্যাক করা হতো, ঠিক আছে। স্ট্যাক করে ক্ল্যাম্পটা কিভাবে তৈরি হতো সেটা বলছি। ক্ল্যাম্পটা যদি এখন আর হয় না, ক্ল্যাম্পটা অনুন্নত, ঠিক আছে, এরকম ভাবে ইট গুলোকে সব স্ট্যাক করা হতো, ঠিক আছে। স্ট্যাক করে এর উপরে পুরো মাটি চাপা দিয়ে দেওয়া হতো। সুন্দর করে মাটির প্রলেপ করে দেওয়া হতো। দিয়ে চারদিকে ওর চারদিকে আগুন ধরিয়ে দেওয়া হতো। দিয়ে ওর চারদিকে কি করা হতো, একদম এরকম আগুন ধরিয়ে দেওয়া হতো চারদিকে। তাতে কি হতো, এই মাটিটাও পুড়তো, বাইরে যা মাটির প্রলেপ সেটাও পুড়তো, ভিতরে র ব্রিক গুলো, ড্রাইড ব্রিক গুলো পুড়ে শক্ত হয়ে যেত। তারপরে কি হতো, কিছুদিন পরে আগুন বন্ধ করে দেওয়া হতো, দিয়ে এই উপরের মাটির প্রলেপটা ভেঙে দেওয়া হতো, ভেঙে দিয়ে ভিতর থেকে ড্রাইড ব্রিক্স বেরিয়ে আসতো, ঠিক আছে। এবং এর ফলে দেখা যেত কিছু ব্রিক, এটা কেন এখন আর হয় না, দেখা যেত কিছু ব্রিক ঠিক মতো বার্ন হয়নি, আধা কাঁচা রয়েছে, কিছু ব্রিক অতিরিক্ত কাঁচা রয়েছে, যেগুলো আগুনের কাছে ছিল যে ব্রিক গুলো, সেগুলো অতিরিক্ত কাঁচা, মানে অতিরিক্ত পুড়ে গেছে। যেগুলো ভিতরের দিকে অনেকটা ভিতরের দিকে, সেগুলো দেখা গেল কাঁচা রয়ে গেছে। এর ফলে এখন আর ক্ল্যাম্প বার্নিং হয় না। এই ক্ল্যাম্প মানে হচ্ছে ভাটি, ক্ল্যাম্প মানে হচ্ছে বাংলায় বলে ভাটি, ইট ভাটি। সেই ইট ভাটা বলে না, সেই ইট ভাটাতে ভাটি থাকতো আগে। এখন আর ভাটি থাকে না, থাকলেও কম জায়গাতে আছে। সেই ভাটিতে এইভাবে পড়লো। আর কিলনটা কি, কিলনটা হচ্ছে একটা প্রপার মেশিন, যেখানে এরকম অনেকগুলো স্টেজের মতো থাকে, তাতে ইট রাখা থাকে, হ্যাঁ, এবং সেই ইট গুলোকে একদম প্রত্যেকটা ইট কিন্তু সমান ভাবে টেম্পারেচার পায়, হ্যাঁ,
সমানভাবে প্রত্যেকটাই টেম্পারেচার পায়, সাইড থেকে এদেরকে মানে আগুন দেওয়া হয়, প্রত্যেকটাই সমানভাবে টেম্পারেচার পায়, সেটাকে কিল্ন বলে। এখনকার দিনে এখনকার দিনে কিল্নই ইউজ হয়। ঠিক আছে, তো বোঝা গেল তাহলে ড্রাই ব্রিক্স আর বার্নড ইন ক্ল্যাম্প অ্যান্ড ক্লিন। এরপরে কি হলো, বার্ন ব্রিক্স আর কুল। বার্ন ব্রিকটাকে কুল করা, লাস্ট হচ্ছে বার্ন ব্রিক্স আর কুল। কুল যেই হয়ে গেল, সাথে সাথে কি হলো, ম্যানুফ্যাকচার দিকে পরিণত। ব্যাস, এটা হচ্ছে বিগ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তোমরা কিন্তু এই প্রসেসের প্রত্যেকটা মনে রাখবে, প্রত্যেকটা স্টেপ মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা। এবার তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা যাই হোক যেটা খুশি করতে পারো। এবার আমি আসছি ব্রিকের আর লাস্ট টপিক বাকি আছে ব্রিকের একটুখানি, সেটা হচ্ছে ডিফেক্টস ইন ব্রিক। আমরা এর আগের দিন পড়েছি একটা ব্রিক কি কি জিনিস নিয়ে তৈরি হয়, সরি ডিফেক্টস নয়, ভুল বললাম, হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইন ব্রিক পড়বো আমরা এর আগের দিন। যেগুলো, যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার একটা ব্রিক তৈরির জন্য, সেগুলো পড়েছি। আজকে পড়বো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইন এ ব্রিক। ঠিক আছে, এই জাস্ট নামগুলো জেনে রাখলে তোমাদের, এবং কি 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 হার্ম করে সেটাও তোমাদের অনেক সময় এসছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে লাইম। এবার তোমরা বলতে পারো, স্যার আপনি তো লাইম বিকের ইনগ্রেডিয়েন্টস এর মধ্যেই পড়িয়েছিলেন, তাহলে লাইম আবার কি করে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস হলো? সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের খুবই সহজ করে দিচ্ছি। লাইম না লিখে লিখে রাখো এক্সেস লাইম। অতিরিক্ত লাইম হয়ে গেলে কিন্তু হার্মফুল হয়ে যায়। লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, চুন, এটাকে চুন বলা হয় বাংলায়। ঠিক আছে, তাহলে এক্সেস লাইম হয়ে গেলে কি হয়, মেক্স ব্রিক ইয়েলো, ইয়েলো করে। আর কি করে, আর ডিসইন্টিগ্রেটস দ্য ব্রিক, ডিসইন্টিগ্রেটস দ্য ব্রিক, ব্রিকটাকে ডিসইন্টিগ্রেট করে দেয়। ডিসইন্টিগ্রেট মানে কি, গুঁড়ো গুঁড়ো। ডিসইন্টিগ্রেট মানে গুঁড়ো গুঁড়ো করে দেয়, মানে ঠিক মতো জমাট বাঁধে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখবে কিছু ব্রিক আছে, ভাঙলেই ভিতর থেকে গুঁড়ো গুঁড়ো বেরিয়ে আসে, সেগুলো কিন্তু এক্সেস লাইম হয়ে গেছে। বোঝা গেল, এক্সেস লাইম হার্মফুল। দ্য সেকেন্ড হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইজ অ্যালকালিস। অ্যালকালি মানে কি, সোডা পটাশ এগুলোকে অ্যালকালি বলা হয়। এগুলো থাকা মানে হচ্ছে ব্রিকটা ক্ষতিকর, অ্যালকালি থাকা উচিত না। এটা মেন মেন এটা যেটা করে সেটা হচ্ছে, আগের দিন পড়িয়েছি, এফ্লোরেসেন্স। এফ্লোরেসেন্স মানে নোনা ধরা। ঠিক আছে, তাহলে ব্রিক গেটস এফ্লোরেসেন্স, এফ্লোরেসেন্স, EFF, এটা একটা, এটা এফ্লোরেসেন্স হচ্ছে ব্রিকের একটা রোগ। ঠিক আছে, এফ্লোরেসেন্স, এফ্লোরেসেন্স কথার বাংলা অর্থ হচ্ছে নোনা ধরা। হ্যাঁ, কি হয় ব্যাপারটা একটু বলে দিই। এই ব্রিকে যদি অ্যালকালি থাকে, অ্যালকালি মানে সোডা পটাশ ইত্যাদি এগুলো যদি থাকে, মানে যেগুলো ক্ষারীয় পদার্থ, বাংলা যেটাকে বলে ক্ষারীয়। হ্যাঁ, অ্যাসিডের উল্টো অ্যালকালি। ঠিক আছে, অ্যাসিডের উল্টো বেসিক বা অ্যালকালি। ঠিক আছে, বেস বা অ্যালকালি। তাহলে সেই অ্যালকালি থাকা মানে হচ্ছে কি হয়, ব্রিকের মধ্যে একটা খসখসে ভাব চলে আসে, যার ফলে ব্রিকটার মধ্যে একটা সাদা রঙের একটা আস্তরণ পড়ে ব্রিকের গায়ে। দেখবে অনেক সময় যারা সাইটে কাজ করেছো, বা সাইড, যাদের বাড়িতে কখনো কখনো গাঁথনি হয়েছে, দেখবে ব্রিকটাকে ব্রিকটাকে গাঁথনি করার আগে ভালো করে জলে চুবিয়ে রাখতে হতো 24 ঘন্টা। জলে চুবিয়ে না রাখলেই কি হতো, ব্রিকের গায়ে একটা সাদা সাদা একটা আস্তরণ পড়ে যায়। জলে চুবিয়ে রাখলে আস্তরণটা পড়তো না, পড়ে না কেন, না জলের সাথে ওই নোনাটা বেরিয়ে যেত, নোনাটা বেরিয়ে জলে মিশে যেত, তার ফলে ব্রিকটা মানে অ্যালকালি ফ্রি হয়ে যেত। কিন্তু অ্যালকালি ফ্রি না হলেই ওই নোনাটা পরবর্তীকালে বেরিয়ে আসতে চাইবে, এবং ব্রিকের গায়ে ওটা সাদা প্যাচেস করবে। এর ফলে কি হতো, অনেক সময় কি হয়, ধরো হয়তো সাথে সাথে নোনাটা বেরোলো, ব্রিক ওয়ার্ক হয়ে গেছে কিন্তু নোনা বেরোলো, ব্রিকটাকে জলে ভালো করে ভেজাই নি, তাও নোনা বেরোলো। কিন্তু পরবর্তীকালে প্লাস্টার হওয়ার পরে দেখা যায় যে প্লাস্টারের গায়ে সাদা সাদা ছোপ, ওটা কিন্তু পরবর্তীকালে ওই ব্রিক থেকেই এফ্লোরেসেন্সটা বেরোচ্ছে, বেরিয়ে প্লাস্টারের গায়ে ছোপ ছোপ হয়ে সাদা সাদা হয়ে ফুটে উঠছে।
তো এটাকে আটকানোর মেন কারণ, মেন মানে মানে আটকানোর একটাই উপায়, যে বিটটাকে ভালো করে জলে চুবিয়ে ধোয়া। তাতে কি হয়, অ্যালকালি গুলো ভালো করে ধুয়ে বেরিয়ে যায়। তাও যদি না পারে, অনেক সময় বিকের মধ্যে কিছু আহ, কিছু সলিউশনস আছে যেগুলো অ্যাসিডিক সলিউশনস, সেটা দিয়ে, যা ইচ্ছা অ্যাসিড দিলে হবে না, কিছু অ্যাসিডিক সলিউশনস আছে, সেগুলো বিকের উপর ভালো করে দিয়ে দেখা যাবে, জল দেখা, যদি দেখা যায় যে জল দিয়েও অ্যালকালি যাচ্ছে না, বিকের এফ্লোরেসেন্স টেস্ট করা হয় বিকের, সেটা যদি দেখা যায় যে এফ্লোরেসেন্স যাচ্ছে না, তখন ওই অ্যাসিডিক সলিউশন দিয়ে এফ্লোরেসেন্সটাকে কমানো হয়। কিন্তু মেন সলিউশন মানে প্রাথমিক সলিউশন যেটা সাইটে হয়, সেটা জলে ভালো করে ভিজিয়ে নিই, ঠিক আছে, যাতে জলে অ্যালকালিটা ধুয়ে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে অ্যালকালির জন্য হয়। হুম। আর অ্যালকালির জন্য আরেকটা জিনিস হয়, প্রথমটা হচ্ছে এটা মেনটা হচ্ছে এফ্লোরেসেন্স, সেকেন্ড ওয়ান ইজ ব্রিক মেল্টস, ব্রিকটা গলে যায় অনেক সময়, মানে পোড়ানোর সময় যদি, পোড়ানোর আগে যদি মাটিটাতে বেশি অ্যালকালি থাকে, পোড়ানোর সময় ব্রিক গলে যায়, ব্রিক গেটস মেল্ট। মেনটা কিন্তু এই এফ্লোরেসেন্সটাই, ঠিক আছে, মনে রাখবে, অ্যালকালি থাকে, ব্রিক গেটস মেল্ট অ্যান্ড, মেল্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, লুজ শেপ লুজ করে ফেলে, লুজ শেপ, ঠিক আছে, অ্যালকালি হয়ে গেল। নেক্সট 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস। আয়রন পাইরাইটিস কি? আয়রন পাইরাইটিস লোহার আকরিক, দেখবে ব্রিকের যে কনস্টিটিউয়েন্ট পড়িয়েছি, ব্রিকের যে কম্পাউন্ড গুলো পড়িয়েছি আগের আগের ভিডিওটা অবশ্যই এই জন্য দেখতে বলছি, সেখানে আয়রন অক্সাইড কিন্তু একটা মাস্ট ব্রিক তৈরি করতে গেলে, তাহলে আয়রন অক্সাইড মাস্ট। এবার তাহলে আয়রন পাইরাইটিসটা কি না, যখন আয়রন অক্সাইড তৈরি হয় না, তখন কিছু র র আয়রন পড়ে থাকে, সেটাকেই বলা হয় আয়রন পাইরাইটিস, মানে লোহাতে পরিণত হয়নি, লোহা আগের অবস্থা, মানে যখন খনি থেকে নিয়ে আসা হয় যে লোহাটা, সেটাকে বলা হয় আয়রন পাইরাইটিস। সেটা কিন্তু বিশুদ্ধ লোহা নয়, তার মধ্যে অনেক মানে ইম্পিউরিটিস থাকে, যে খনি থেকে যে লোহাটা পাওয়া যায়। এবার দেখা গেল আয়রন অক্সাইড বাড়াতে গিয়ে পুরোটা আয়রন অক্সাইড বাড়ানো গেল, কিছু আয়রন পাইরাইটিস হয়ে পড়ে রয়েছে, কিছু আপরিক মানে র অবস্থাতেই রয়ে গেছে। সেটা যদি ব্রিকে মিশে যায় সামহাউ, তাহলে কিন্তু ব্রিকের ক্ষতি হয়। আয়রন পাইরাইটিস মানে বুঝতে পারলে, তো সেটা মিশে গেলে কি হবে, ডিসকালারনেস অফ ব্রিক, ডিসকালারনেস মানে আয়রনের, আয়রন অক্সাইডের মেন কাজ কি ছিল, যারা ভিডিওটা দেখেছো মনে করতে পারবে আগের ভিডিওটা, যে আয়রনের মেন কাজ হচ্ছে ব্রিকের যে লাল রংটা, রেড কালারটা, সেটা আয়রন, আয়রন অক্সাইড, তো সেটা হবে না, তাহলে ডিসকালারনেস, ডিসকালারনেস অফ ব্রিক, এটা মেন কাজ হবে। কারণ আয়রন অক্সাইড তো প্রপারলি গেল না, কিছু আয়রন পাইরাইট মিশে গেছে না তার জন্য, ঠিক আছে। আরেকটা করে, ইট স্প্লিটস দ্য ব্রিক, ইট স্প্লিটস দ্য ব্রিক মানে কি হয়, ব্রিক ডিউরিং বার্নিং, ডিউরিং বার্নিং প্রসেস, বার্নিং প্রসেসের সময় এই আয়রন প্যারাটাইট যদি থাকে, সে কি করে, সে তো অশুদ্ধ, ঠিক আছে, সে কি করে অন্যান্য যে শুদ্ধ ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে, যেমন লাইম, সিলিকা, অ্যালুমিনা, সেগুলোকে একে অপরের থেকে আলাদা করে দেয়, মিশতে দেয় না একে অপরের সাথে প্রপারলি, সেটা স্প্লিট করে দেয়, আলাদা করে দেয়, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে, লাস্ট হচ্ছে পিবলস গ্র্যাভেলস, পিবলস গ্র্যাভেলস গ্রিটস মানে কি, এটা বাংলা কথা হচ্ছে পিবলস গ্র্যাভেলস গ্রিটস, মানে হচ্ছে নুড়ি পাথর, নুড়ি পাথর যদি থেকে যায়, তাহলে কি হবে, মাটির মধ্যে যদি পাথর থাকে, তাহলে বুঝতেই পারছো মাটির ক্ষতি, প্রপারলি পিওর মাটি পাওয়া গেল না। তাহলে কি হচ্ছে, রেজাল্টস ইন নন ইউনিফর্ম মিক্সিং, মিক্সিংটা ঠিক মতো করতে দেয় না এরা, ব্রিকের যে মিক্সিংটা, টেম্পারিংটা, সেটা ঠিক মতো করতে দেয় না। ঠিক আছে, মিক্সিংটা ঠিক মতো করতে দেয় না। পিবলস মানে হচ্ছে নুড়ি পাথর, পিবলস গ্রাভেলস মানে নুড়ি, পিবলস মানে নুড়ি, গ্রাভেলস মানে পাথর, গ্রিট মানেও একটু বড় সাইজের পাথর আর কি, গ্রাভেলস এর থেকে একটু ছোট, পিবলস এর থেকে বড়, গ্রাভেলস এর থেকে ছোট, সেগুলো গ্রিট বলছে। তো সেইগুলো কিন্তু ইউনিফর্মলি মিক্সিং করতে দেয় না। তাহলে এই এখানে ব্রিক শেষ হলো, ব্রিকের যা যা কিছু বলার দরকার ছিল সেগুলো বলে দিয়েছি, তোমরা খাতায় নোটস করে নেবে এবং পড়ে ফেলবে, ঠিক আছে। আমি বিল্ডিং মেটেরিয়ালস এর মডিউল 5টা টোটালটার একটা আলাদা আমি নোটস দেব। এখানেই আজকের ক্লাস শেষ হচ্ছে না, আমি এরপরে সিমেন্টটা শুরু করে দিচ্ছি, সিমেন্টের মেন জিনিসটা আগে শুরু করে দিচ্ছি, কারণ নইলে তোমাদের কাছে হাতে বেশি সময় নেই। এবার আসছি সিমেন্ট,
এটা কিন্তু মডেল 5ই চলছে। হ্যাঁ, নেক্সট বিল্ডিং মেটেরিয়াল সিমেন্ট। সিমেন্টের মধ্যে মেইন যে জায়গাটা তোমাদের লাগবে সেটা হচ্ছে সিমেন্ট কি, সিমেন্ট কেন ইউজ হয় সেটা। ঠিক আছে, দেখবে তোমরা সবাই নিশ্চয়ই কংক্রিট কথাটার সাথে সবাই ফ্যামিলিয়ার, কংক্রিট, তাই না? কংক্রিটটা কি দিয়ে তৈরি হয়? কংক্রিট তৈরি হয় হচ্ছে সিমেন্ট, স্যান্ড, তাই তো, তারপর হচ্ছে স্টোন চিপস আর ওয়াটার। ঠিক আছে, এটা দিয়ে কংক্রিট। এছাড়া অনেক সময় কংক্রিটের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে রড ইউজ হয়, তাই না? অনেক সময় রড ইউজ হয়, এটা সবাই জানে। তার মধ্যে তাহলে দেখো এই যে সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপ, ওয়াটার, রড, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে concrete। নইলে কিন্তু শুধু সিমেন্ট দিয়েই করে দেওয়া, মানে বাড়ি বাড়ি তৈরি করা যেত, করছি না, তার সঙ্গে স্যান্ড ইউজ করছি, স্টোন চিপ ইউজ করছি, ঠিক আছে, ওয়াটার ইউজ করছি, রড ইউজ করছি, এর মধ্যে কোনো একটা না হলেই কিন্তু কংক্রিট তৈরি হয়। যদিও রড ছাড়াও কংক্রিট হয়, আমি আসছি পরে, কিন্তু এই চারটে লাগবেই। ঠিক আছে, আর একটা জিনিস আমরা আগের ক্লাসে পড়েছি, একটুখানি বলেছিলাম, সেটা হচ্ছে মর্টার কাকে। মর্টার, মর্টারের মধ্যে কি কি থাকে? মর্টারের মধ্যে থাকে সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার। এখানে কিন্তু স্টোন চিপসটা নেই, দেখো। ঠিক আছে, তাহলে এই কংক্রিট আর মর্টারের মধ্যে তাহলে কি পার্থক্য? একটাতে স্টোন চিপস আছে, একটাতে স্টোন চিপস নেই, নো স্টোনস। ঠিক আছে, এখানে সিমেন্ট এন্ড ওয়াটার। এই মর্টারটা কি কাজে লাগে মেনলি? মর্টারটা লাগে গাঁথনির কাজে। গাঁথনি মানে ইট সাজানোর, সাজিয়ে সাজিয়ে যে ব্রিকের স্ট্রাকচারটা তৈরি করে, সেই গাঁথনির ইংরেজি মনে রাখবে তোমার। আর গাঁথনির ইংরেজি হচ্ছে ব্রিক ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক। ঠিক আছে, গাঁথনির ইংরেজি এটা হচ্ছে গাঁথনি। আর কি কাজে লাগে মর্টার? আর প্লাস্টারিং এর কাজে লাগে, তাই না? প্লাস্টার, প্লাস্টারিং, এই দুটো কাজে লাগে মর্টার। আর কংক্রিট কি কি কাজে লাগে? কংক্রিট মেনলি ঢালাইয়ের কাজে, কাস্টিং। ঢালাই হচ্ছে, ঢালাইয়ের ইংরেজি হচ্ছে কাস্টিং, TING, CASTING, কাস্টিং, ঢালাই। ঠিক আছে, এবার কংক্রিটকে মেনলি দু রকম ভাবে ভাগ করা হয়। হ্যাঁ, কংক্রিটকে মেনলি দু রকম ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট, প্লেন সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, আরেকটা হচ্ছে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। এইখানেই এই পার্থক্য। যে কংক্রিটে রড ইউজ হয় না সেটাকে বলা হয় প্লেন সিমেন্ট, PCC। যেটাতে রড ইউজ হয় না সেটা হচ্ছে PCC। আর যেটাতে রড ইউজ হচ্ছে, মানে সব PCC তে যা আছে সবই আছে, প্লাস তার সাথে রড অ্যাড হয়ে যাচ্ছে, সেটাকে বলছে RCC। ঠিক আছে, এগুলোর কাজ কি এগুলো আমি এখানে ঢুকছি না ডিটেলসে, কারণ এগুলোর কাজ তোমাদের এই সাবজেক্টে নেই, তোমাদের পরবর্তীকালে কংক্রিট টেকনোলজিতে বা RCC ডিজাইন এগুলোতে আছে। হ্যাঁ, এগুলোতে আমি ঢুকছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কংক্রিট কত রকমের হয়, মোর্টার কি কাজে লাগে, কংক্রিট কি কাজে লাগে, কাস্টিং এর কাজে কংক্রিট লাগে, এগুলো বেসিক জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তো PCCটা অপেক্ষা কম যেখানে লোড পড়ছে সেখানে PCC ইউজ করলেও চলবে, যেখানে অপেক্ষাকৃত অনেক বেশি লোড, বিশেষত টেনসাইল লোড যেখানে অনেক বেশি পড়ে যাচ্ছে, এই এত ডিটেলস আমি ঢুকছি না, তাও আমি অল্প অল্প পুরোপুরি বলে রাখছি। যেখানে অপেক্ষাকৃত বেশি টেনসাইল লোড থাকে যে স্ট্রাকচারে, সেখানে RCC ইউজ হবে। যেখানে অতটা বেশি টেনসাইল লোড নয়, আচ্ছা, যে স্ট্রাকচারে বেশি টেনসাইল লোড পড়ে না সেই স্ট্রাকচার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, সেখানে PCC ইউজ করলেও চলবে। ঠিক আছে, তাহলে আশা করি একটা বেসিক ধারণা আমি দিতে পারলাম। তাহলে এই দেখো, তুমি যাই বানাও না কেন, তুমি কংক্রিটই বানাও না কেন, বা কংক্রিটের মধ্যে PCC বানাও না কেন, বা RCC বানাও না কেন, বা মর্টারই বানাও না কেন, যা ইচ্ছা তুমি বানাও না কেন, কংক্রিটও বানাতে পারো, মর্টারও বানাতে পারো। ঠিক আছে, যাই বানাও না কেন, সিমেন্ট ইজ ওয়ান অফ দ্য, প্রত্যেকটাতে সিমেন্ট লাগবেই লাগবে। ঠিক আছে, কিন্তু দেখো মর্টারে স্টোন না হলেও চলবে, RCC তে, এই সরি PCC তে রড না হলেও চলবে, কিন্তু প্রত্যেকটাতে কংক্রিট বলো, PCC কংক্রিট বলো, RCC কংক্রিট বলো, মর্টার বলো, প্রত্যেকটাতে সিমেন্ট কিন্তু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড কমন থিং ইন এভরি স্ট্রাকচারাল কনস্ট্রাকশন। সিমেন্ট ইজ দ্য ওয়ান অনলি কমন থিং। সিমেন্টের কাজটা তাহলে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিমেন্ট? সিমেন্টের কাজ হচ্ছে এই যে বাকি যে জিনিসগুলো,
মানে স্যান্ড, স্টোন চিপ, ওয়াটার, বা মর্টারের ক্ষেত্রে স্যান্ড ওয়াটার, মর্টারের ক্ষেত্রে স্যান্ড আর ওয়াটার, সিমেন্ট ছাড়া তো স্যান্ড আর ওয়াটারই পড়ে থাকে। আর পিসিসি আরসিসির ক্ষেত্রে স্যান্ড, স্টোন চিপ, ওয়াটার, রড। আরসিসির ক্ষেত্রে রড থাকবে, পিসিসির ক্ষেত্রে রড থাকবে না। এই বাকি যে মেটেরিয়ালস গুলো, এগুলোর মধ্যে বন্ধন তৈরি করে, একটা বন্ড তৈরি করে হচ্ছে সিমেন্ট। সিমেন্টের কাজ হচ্ছে বাইন্ডিং করা, বেঁধে রাখা। যেমন তুমি বাজার থেকে যখন কোনো জিনিস নিয়ে আসো, অনেক জিনিস যখন কিনো, তখন একটা ক্যারি ব্যাগ দেওয়া হয়। সেই ক্যারি ব্যাগটার কাজ কি? ক্যারি ব্যাগটার কাজ হচ্ছে সব কটাকে একসঙ্গে এক জায়গায় করে রাখা, বাইন্ড করে রাখা। বা তুমি যদি একসঙ্গে ধরো 10খানা পেন কিনবে, কোনো একটা বইয়ের দোকানে গিয়ে হঠাৎ করে তোমার ইচ্ছা হলো, অনেকগুলো পেন তোমার পছন্দ হলো, তুমি 10খানা পেন কিনে নিয়ে এসছো। তুমি কি বলবে দোকানের লোককে, যে একটা গার্ডারে করে বেঁধে দাও তো পেন। মানে যদি শুধু পেন থাকে, পেনের প্যাকেট নেই কোনো, নর্মাল যে অগ্নিজেল পেন, সেই পেন তুমি নিয়ে আসো 10খানা, কিন্তু তোমাকে একটা গাদারে করে বেঁধে দেবে একসঙ্গে 10খানা পেন। তাহলে নইলে তো পেনগুলো ছড়িয়ে যাবে না। তাহলে এখানে গার্ডারের কাজটা কি? গার্ডারের কাজ হচ্ছে বাইন্ডিং করে রাখা। গার্ডার ইজ দ্য বাইন্ডিং মেটেরিয়াল। সেরকম কংক্রিট বা মর্টারের মধ্যে সিমেন্ট, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান বাইন্ডিং মেটেরিয়াল। ইট অ্যাক্টস অ্যাজ এ বাইন্ডিং মেটেরিয়াল। সিমেন্ট হচ্ছে তাহলে কি? বাইন্ডিং মেটেরিয়াল। বাইন্ডিং মেটেরিয়াল ইন কংক্রিট অর মর্টার। কংক্রিট অর মর্টার, কংক্রিট যা ইচ্ছা হতে পারে, পিসিসি হতে পারে, আরসিসি হতে পারে। কংক্রিট, শুধু কংক্রিট লিখলাম ওই জন্য। সিমেন্ট হচ্ছে কংক্রিট এবং মর্টারের মধ্যে বাইন্ডার হিসাবে বা বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে কাজ করে। মজা গেল। তাহলে সিমেন্ট সবসময় মনে রাখবে বাইন্ডিং মেটেরিয়ালের কাজ। এবার আসছি মেন জায়গায়, ঢুকে যাচ্ছি। এই টপিকটা পড়িয়ে আজকে ক্লাসটা এন্ড করবো। সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ সিমেন্ট, বা কনস্টিটিউয়েন্ট বা কম্পোনেন্ট যাই বলো না কেন, মানে কি কি দিয়ে, কি কি মানে কি কি কেমিক্যাল দিয়ে বা কি কি পদার্থ দিয়ে একটা সিমেন্ট তৈরি হয়, সেটা কম্পোনেন্টস অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। সেখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কথাটা কেন লিখলাম? সিমেন্টের না অনেক প্রকারভেদ হয়, আমি সেটা পরের ক্লাসে বলে দেবো, আজকে সেই ক্লাসটা নয়। তার মধ্যে যেটা মেন বেসিক টাইপ অফ সিমেন্ট, সেটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টই প্রথমে ইউজ হতো। প্রথমে অন্যান্য সিমেন্ট ইউজ হয়নি, পরবর্তীকালে অন্যান্য অনেক সিমেন্ট মানে মডিফিকেশন করে বার করা হয়, যেমন পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এগুলো সব আমি আসবো। ঠিক আছে। আহ, তো তারপরে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, এরকম অন্যান্য অনেক সিমেন্ট আছে, সেগুলো তো আমি পরের ক্লাসে পড়াবো। তো মনে রাখবে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কেন লিখলাম না, এটা একটা বেসিক সিমেন্ট, এটাই প্রথম ইউজ হতো। এবং এর যে ইনগ্রেডিয়েন্টস গুলো, এর যে কম্পোনেন্ট গুলো বা কম্পোনেন্টস হয়ে গেছে, কম্পোনেন্টস হবে। তো এর যে কম্পোনেন্টস গুলো বা কনস্টিটিউয়েন্টস গুলো, এগুলো কিন্তু মানে সব কম সিমেন্টের মধ্যেই থাকে। এবার এটাকেই একটু ভ্যারি করিয়ে করিয়ে অন্যান্য সিমেন্ট গুলোতে চেঞ্জ করা হচ্ছে, কিন্তু বেসিক যে কম্পোনেন্টস গুলো, সেগুলো এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টেই থাকে। তাই আমি শুধু সিমেন্ট না লিখে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট লিখলাম। তো চলো জেনে নিই কি কি থাকে। তো তার জন্য একটা টেবিল করে নিই ছোট্ট করে, তাহলে সুবিধা হবে আমাদের। সরি, একটা টেবিল করতে হবে। কার্সারটা এমন জায়গায় চলে গেছে দেখতেও পাচ্ছি না। এরকম চার পাঁচটা একটু টেনে নাও। ঠিক আছে, সেইখানটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। উম, প্রথম টেবিলটাতে লিখবে হচ্ছে নেম, মানে কম্পোনেন্টস এর নামটা। সেকেন্ড তে লিখবে পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট থাকে। তারপরে লিখবে ফাংশন। তারপরে লিখবে ইফ এক্সেস, ঠিক বিকে যেরকম করেছিলাম সেরকম আর।
তারপরে একটা আছে, সেটা অতটা লাগে না, ইম্পর্টেন্ট না, তাই লেখাচ্ছি না, প্রথম চারটেই তোমরা লিখে রাখো। ঠিক আছে? তো প্রথম যে মেন, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ব্রিকের মেন ইনগ্রেডিয়েন্ট, মেন কনস্টিটিউয়েন্ট ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম। কিন্তু অ্যালুমিনা কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছিল না, ছিল হচ্ছে সিলিকা ব্রিকের ক্ষেত্রে। কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট ছিল অ্যালুমিনা। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে মনে রাখবে, যেটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ সেটাই মেন ইনগ্রেডিয়েন্ট। তো সেটাই আমি প্রথমে লিখিয়ে দিচ্ছি। প্রথমে এক নাম্বারটা হচ্ছে লিখে রাখো লাইম। লাইম ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট। লাইম হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, লিখে রাখো। লাইম ছাড়া কোনো সিমেন্ট তৈরি হবে না। ঠিক আছে? লাইমের পার্সেন্টেজটা হচ্ছে 60 to 65%। আচ্ছা, এটা যদি পরীক্ষা যদি একটা যে কোনো ভ্যালু চাই, মানে এরকম রেঞ্জ না যায়, এটা যেমন রেঞ্জ লিখলাম 60 to 65, যদি পরীক্ষায় একটা ভ্যালু চাই তাহলে লিখবে 62, অ্যাভারেজ ভ্যালু 62। ঠিক আছে? এটা লিখবে। আচ্ছা, লাইমের ফাংশন কি? মেন ফাংশন অফ লাইম, ইট লেখো, ইট ফর্মস সিলিকেটস অ্যান্ড অ্যালুমিনেটস অফ ক্যালসিয়াম। সিলিকেটস অ্যান্ড অ্যালুমিনেটস অফ ক্যালসিয়াম। ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এর আছে, এটা হচ্ছে ইট গিভস স্ট্রেংথ, ইট প্রডিউস স্ট্রেংথ। ঠিক আছে? এটা হচ্ছে লাইমের কাজ। আমি এক্সেস গুলো পরে বলছি। নেক্সট হচ্ছে সিলিকা। আচ্ছা, লাইমকে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, সিএও। ক্যালসিয়াম অক্সাইড দিয়ে লাইমকে ডিনোট করা হয়, সিএও। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, ডবল সি নয় কিন্তু, এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, সিএও, ক্যালসিয়াম অক্সাইড। সিলিকাকে আমরা আগের দিনও পড়েছি, বিকেও আছে সিলিকা, বিকে লাইমও ছিল। সেরকম সিমেন্টেও লাইম সিলিকা সব আছে। তো সিলিকাটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এসআইও। এটা কত পার্সেন্টেজ থাকে? এটা হচ্ছে 17 থেকে 25% থাকে। 17 থেকে 25%, অ্যাভারেজ যদি বলো 22%। একটা ভ্যালু জানতে চাইলে 22%। এটার কাজ কি? এটা হচ্ছে গিভ স্ট্রেংথ। মেন স্ট্রেংথটা কিন্তু সিলিকাই দেয়। ঠিক আছে? তাই জন্য আমি 2 নম্বর লাইমে 2 নম্বরে প্রডিউস স্ট্রেংথ লিখেছি। বাট সিলিকা কিন্তু প্রথম হচ্ছে। যদি জিজ্ঞেস করে যে সিমেন্টে কে স্ট্রেংথ দেয়, অ্যান্সার কিন্তু সিলিকা হবে। কারণ লাইমের মেন কাজ হচ্ছে সিলিকেট এবং অ্যালুমিনেট তৈরি করা। ঠিক আছে? দরকার হলে তোমরা এই সেকেন্ড পয়েন্টটা নাও লিখতে পারো, কারণ লাইম মানে সিমেন্টের যে স্ট্রেংথের জন্য যে লাইম দায়ী, এটা খুব কম স্ট্রেংথ লাইম দেয়। মেন স্ট্রেংথটা সিলিকাই দেয়, তাই আমি প্রথমটা মুছে দিলাম, তোমাদের গুলিয়ে যেতে পারে, তাই জন্য। ঠিক আছে? মেন স্ট্রেংথটা কিন্তু সিলিকাই দেয়, এটা মাথায় রাখবে। যদিও লাইমও কিন্তু স্ট্রেংথ দেয় অবশ্যই, কারণ সিলিকেট অ্যালুমিনেট ফর্ম না হলে মানে স্ট্রেংথ জেনারেট হবে না, তাই জন্য। ঠিক আছে? তো যাই হোক, অসুবিধা নেই। এটা হচ্ছে গিভ স্ট্রেংথ। আর 2 নম্বর হচ্ছে ফর্মস। এটা ফর্মস হবে মানে তৈরি করে, ফর্মস C2S অ্যান্ড C3S। এটা কিন্তু C2S, সি মানে কিন্তু কার্বন নয় এখানে, এটা অন্য জিনিস, এটা আমি পরে বোঝাবো পরের ক্লাসে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের কম্পাউন্ড হয়, তার নাম হচ্ছে বোজেস কম্পাউন্ড। সেই বোজেস কম্পাউন্ড সম্বন্ধে আমি পরের ক্লাসে বোঝাবো। এটা আপাতত মনে রাখো, C2S আর C3S। এস মানে হচ্ছে সিলিকা, ঠিক আছে, সিলিকেট আর কি, এটা তৈরি করে সিলিকা। আচ্ছা, এক্সেসটা পরে লেখাচ্ছি। 3 নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনা কতটা থাকে? 3 থেকে 8% থাকে। এই সরি, এটা এখানে লিখলাম কেন? অ্যালুমিনা হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। এই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড কতটা থাকে? 3 থেকে 8%। 3 থেকে 8%, যদি অ্যাভারেজে জানতে চায় 5%। ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে, সবাই জানো অ্যালুমিনার কাজ কি। যদিও সিমেন্টের মধ্যে কিন্তু প্লাস্টিসিটির কোনো গল্প থাকে না, তাই এখানে প্লাস্টিসিটি লিখলে হবে না, গিভস পার্ট প্লাস্টিসিটি লিখে দিলে হবে না। এটা হচ্ছে যে মানে যেখানে ওটা গরম, মানে সিমেন্টটা তৈরি হয়, সিমেন্টটা যে ফ্যাক্টরির মধ্যে তৈরি হয় তাকে বলা হয় ক্লিংকার। সেই ক্লিংকারের মধ্যে টেম্পারেচারটাকে ও কিন্তু সঠিক মাত্রায় ধরে রাখে অ্যালুমিনিয়াম। তাহলে লেখা হচ্ছে লোয়ার দা
ক্লিংকার টেম্পারেচার। লোয়ার্স লোয়ার্স হবে, লোয়ার্স দ্য ক্লিংকার টেম্পারেচার। যে ক্লিংকার, যেমন ব্রিকে আমরা কিলিং আর ক্ল্যাম্প পড়েছিলাম, সেরকম সিমেন্টের ক্ষেত্রে ক্লিংকার পড়বো। সেই ক্লিংকারের ভিতরে টেম্পারেচারটা অ্যালুমিনা বজায় রাখে, কমিয়ে রাখে। ঠিক আছে। আর আরেকটা এর আছে অ্যাক্টস অ্যাজ এ ফ্লাক্স। অ্যাক্ট অ্যাজ এ ফ্লাক্স, ফ্লাক্স মেটেরিয়াল। ফ্লাক্স মেটেরিয়াল মানে কি? ফ্লাক্স মেটেরিয়াল মানে হচ্ছে ক্লিংকারের মধ্যে যখন পুরো জিনিসটা তৈরি হয়, তখন অতিরিক্ত হিট থাকে তো ক্লিংকারের মধ্যে, তখন এই লাইম, সিলিকা এবং অন্যান্য আরো যা যা আছে, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, এদেরকে গলিয়ে দিতে সাহায্য করে। যে মেটেরিয়াল অন্যকে গলাতে সাহায্য করে তাকে বলা হয় ফ্লাক্স। ঠিক আছে। লাইম, সিলিকা, আয়রন অক্সাইড এগুলোকে সব গলিয়ে দেয় হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে। এক্সেস হয়ে গেলে কি সেটা পরে বলছি। আচ্ছা, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আয়রন অক্সাইড, Fe2O3। আয়রন অক্সাইডের কাজ হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে 0.5 থেকে 6% থাকে। এর অ্যাভারেজ যদি বলো 3%। ঠিক আছে। এটার কাজ হচ্ছে গিভস কালার। আচ্ছা, তাহলে দাগটা টেনে দিই। হুম। তো প্রোভাইডস কালার। Provides color of cement and helps in fusion। মানে কি? হেল্পস ইন ফিউশন, কালার কেন দেওয়া হয় এটা তো বুঝতেই পারছো মিনিংটা। আর সিমেন্টের কালার প্রদান করে। এবং এটা এই যে পুরো ক্লিংকারের মধ্যে যে এই যে গলে যাওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে মানে হেল্প করা হচ্ছে আয়রন অক্সাইড, যে গলাটা যাতে সহজ হয়ে যায়। ঠিক আছে। অতিরিক্ত গরমে সবকিছু গলে যায়, তো সেই গলাটা যাতে সহজ হয় সেটাও আয়রন অক্সাইড দেয়। এরপর আসছে ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া, দেখো ব্রিকের যে ইনগ্রেডিয়েন্টস গুলো তার সাথে কিন্তু অনেকটাই এর সাদৃশ্য আছে। অনেকটা কেন, প্রায় পুরোটাই সাদৃশ্য আছে। ঠিক আছে। ম্যাগনেসিয়া, যদিও পার্সেন্টেজ কিন্তু পুরো আলাদা। সিমেন্টে কিন্তু লাইম সবচেয়ে বেশি পার্সেন্ট, 62%। আর ওটাতে কিন্তু সিলিকা সবচেয়ে বেশি ছিল, 50 to 60%। আর ব্রিকে কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট ছিল অ্যালুমিনা। অ্যালুমিনা ছাড়া ব্রিক তৈরি হবে না। আর এখানে সিমেন্টে মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু লাইম। লাইম ছাড়া সিমেন্ট তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড ছাড়া সিমেন্ট তৈরি হবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম, এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কতটা থাকে? এটা হচ্ছে 0.5 থেকে 4%। অ্যাভারেজ হচ্ছে 2%। যদি একটা ভ্যালু আসে 2। এটা হচ্ছে প্রোভাইডস কালার। এটার কাজ হচ্ছে প্রোভাইড কালার, প্রোভাইডস কালার অ্যান্ড হার্ডনেস। প্রোভাইড কালার অ্যান্ড হার্ডনেস, ম্যাগনেসিয়া হয়ে গেল। 6 নাম্বার, সালফার ট্রাইঅক্সাইড। এটা নতুন একটা এলো, এটা যেটা ব্রিকে ছিল না। সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড SO3। SO3 কে সালফার ট্রাইঅক্সাইড বলে। এটা 1 থেকে 2% থাকে, 1 to 2%। অ্যাভারেজ হচ্ছে 1.5%। ঠিক আছে। এটার মেন কাজ হচ্ছে মেক্স দ্য সিমেন্ট সাউন্ড। মেক্স দ্য সিমেন্ট সাউন্ড। এই সাউন্ড মানে কি? এই সাউন্ড মানে কি শব্দ? না, মোটেই শব্দ না। সাউন্ড মানে হচ্ছে সিমেন্টের একটা সাউন্ডনেস বলে একটা প্রপার্টি। সিমেন্টের অনেক প্রপার্টি আছে, আমরা পরের ক্লাসগুলোতে জানবো। তার মধ্যে যেমন ফাইননেস একটা প্রপার্টি আছে, ফাইননেস হচ্ছে সিমেন্টের একটা প্রপার্টি। সেরকম সাউন্ডনেস একটা প্রপার্টি আছে। ঠিক আছে। এগুলো সব সিমেন্টের বিভিন্ন প্রপার্টিজ। তারপরে স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা একটা প্রপার্টি। হুম। এগুলো সব বিভিন্ন প্রপার্টি। সাউন্ডনেস বা সাউন্ড, যে যে সিমেন্টের ভালো সাউন্ডনেস থাকবে তাকে সাউন্ড সিমেন্ট বলে।
তো সাউন্ডনেসটা কি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি। যদি অনেক সময় কি হয়, দেখা গেল মানে সিমেন্টের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অতিরিক্ত এক্সেস থেকে হয়ে যাওয়ার ফলে সিমেন্টের ভলিউমটা না বেড়ে যায়। সিমেন্টে যে জল দেবো, সিমেন্টের ভলিউম যতটা ভলিউম দরকার তার থেকে বেশি ভলিউম হয়ে যায়, যেটা ক্ষতিকারক। কারণ দরকার, ধরো আমার দরকার একটা এইটুকু ভলিউমের একটা সিমেন্ট, এইটুকু সিমেন্ট দরকার, হ্যাঁ দিচ্ছি আমি এটুকুই সিমেন্ট, কিন্তু দেখা যাচ্ছে সেই সিমেন্ট ফুলে ফেপে, সেই সিমেন্টের ফলে যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা ফুলে ফেপে এরকম হয়ে যাচ্ছে। তার মানে কি, সেই স্ট্রাকচারটা কিন্তু ফাঁপা স্ট্রাকচারে পরিণত হচ্ছে। সাউন্ড আনসাউন্ড সিমেন্ট ইউজ করেছে, সাউন্ড নেই নয় সেই সিমেন্টটা, সেটাকে যে সিমেন্ট সাউন্ড নয় তাকে আনসাউন্ড বলছে। আনসাউন্ড সিমেন্ট কাকে বলছে? যার ভলিউমটা অতিরিক্ত ইনক্রিজ করে যায়, ভলিউম ইনক্রিজ করে যায়, সেই সিমেন্টটাকে বলা হয় হচ্ছে আনসাউন্ড সিমেন্ট। আর যার ভলিউম ইনক্রিজ করে না, যতটা সিমেন্ট দিচ্ছি ততটাই ভলিউম, সেটাকে বলে সাউন্ড সিমেন্ট। তো এই সাউন্ড সিমেন্টের যে প্রপার্টিটা সেটাকেই বলছে সাউন্ডনেস। যার ভলিউম ইনক্রিজ না করার প্রপার্টিটাকেই বলছে সাউন্ডনেস। আর যে সিমেন্টের ভলিউম ইনক্রিজ করে না, প্রপারলি থাকে, তাকে বলে সাউন্ড সিমেন্ট। তো সেটার জন্য দায়ী হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড বেশি হয়ে গেলে কিন্তু আনসাউন্ড সিমেন্ট হয়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর 7 নাম্বার একটা লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালি যদিও থাকা উচিত না, ঠিক আছে, এই অ্যালকালিটা তাও দিতে দিলাম। এটা হচ্ছে হয়ে গেলে কি ক্ষতিকর সেটা বোঝাবো। এটার কোনো কাজ নেই অ্যালকালির, তাই অ্যালকালির কোনো কাজ আমি লিখছি না, অ্যালকালির পার্সেন্টেজও লিখছি না। যদিও অ্যালকালি মোটামুটি 0.5 থেকে 1%-এর মধ্যে থাকে। হ্যাঁ, অ্যাভারেজটা ধরে রাখো 0.75 বা 1, যা ইচ্ছা ওয়ানটাই ধরে রাখতে পারো। অ্যাভারেজটা 1 ধরবে, অ্যাভারেজ 1। ঠিক আছে, তো এটা মোটামুটি এই কটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। অ্যালকালির কোনো কাজ নেই। সালফার ট্রাইঅক্সাইডের কাজ হচ্ছে আহ, এটা উপরে লিখে ফেলেছি, এটা নিচে হতো মেক্স দ্য সিমেন্ট সাউন্ড। ঠিক আছে, আর এটা এটা অ্যাভারেজটা উপরে লিখে ফেলেছি, এটা নিচে হবে। ঠিক আছে, তো এবার এদের এক্সেস হয়ে গেলে কি কি ক্ষতি হয় সেটা লিখবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এক্সেস হয়ে গেলে কি ক্ষতি হয় সেই জিনিসটা আমরা একটু জেনে নেব। তো প্রথমে হচ্ছে লাইন। লাইন এক্সেস হয়ে গেলে আনসাউন্ড হয়ে যায়, এই যে সাউন্ডনেসটা কমে যায়, আনসাউন্ড। আনসাউন্ড সিমেন্ট মানে ভলিউম বেড়ে যায় সিমেন্টের, যতটুকু দরকার তার থেকে বেশি ভলিউম। আনসাউন্ড সিমেন্ট, এটা কি জন্য ঘটে না, সিমেন্ট এক্সপ্যান্ডস, সিমেন্ট এক্সপ্যান্ডস। আচ্ছা, এখানে না লিখে এর মধ্যেই লিখি, জায়গা তো আছে। আনসাউন্ড সিমেন্ট অ্যান্ড সিমেন্ট এক্সপ্যান্ডস। এক্সপ্যান্ড করা মানে সেটা আনসাউন্ড আগেই বলেছি। আচ্ছা, সিলিকা যদি এক্সেস হয়ে যায়, এটা কি করে? এটা কজেস স্লো সেটিং। সিমেন্টটাকে জমতে দেয় না, সেটিং হতে দেয় না। সেটিং অনেক রকমের হয়, আমরা পরের ক্লাসগুলোতে পড়বো। আপাতত জেনে রাখো, স্লেটিংটাকে স্লো করে দেয় সিলিকা এক্সেস হয়ে গেলে। যদি এক্সেস থাকে, বেশি হয়ে যায়, মানে 22%, 30% হয়ে গেছে, তখন সেটিং স্লো হয়ে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু সব এক্সেস, মানে যদি বেশি হয়ে যায়, মানে লাইম যদি 62-র জায়গায় 80% হয়ে গেল, তখন কিন্তু এই ঘটনা হবে, এই এক্সেস এর ঘটনা। ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়? স্ট্রেংথ কমিয়ে দেয়, লোয়ার দ্য স্ট্রেংথ, লোয়ার দ্য স্ট্রেংথ। অ্যালুমিনিয়াম বেশি হয়ে গেলে সিমেন্টের স্ট্রেংথ কমে যাবে। দেখো, সিলিকা হচ্ছে গিভ স্ট্রেংথ প্রপারলি থাকলে, আর অ্যালুমিনিয়াম বেশি হয়ে গেলে স্ট্রেংথ কমিয়ে দেয়, লোয়ার স্ট্রেংথ। এটা এইভাবে মনে রাখবে। 4 নম্বর হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড বেশি হয়ে গেলে কিছুই হয় না, কালার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ কালার, চেঞ্জ সিমেন্ট কালার। ঠিক আছে, আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড বেশি হয়ে গেলে কি হয়ে যায়? সিমেন্ট ওই লাইমের মতোই আনসাউন্ড সিমেন্ট, আনসাউন্ড সিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্টেইনিং, সিমেন্টে স্টেইনিং, একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় সিমেন্টে, স্টেইনিং, স্টেইনিং হয়। হ্যাঁ, আর একটা জিনিস হয় সেটা হচ্ছে এক্সেস অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন, অতিরিক্ত পরিমাণে এক্সেস অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন।
এটাও কিন্তু সালফার বেশি হয়ে গেলে, সালফার ট্রাইঅক্সাইড বেশি হয়ে গেলে হয়। আর লাস্ট পড়ে রইল অ্যালকালি। অ্যালকালির কোনো কাজ নেই, কিন্তু অ্যালকালি এক্সেস হয়ে গেলে কি ক্ষতি হয় সেটা বলে দিই। এটা হচ্ছে, আচ্ছা একটুখানি একটা জায়গায় একটুখানি, এই যেগুলো বললাম না এগুলো সব অ্যালকালি, ঠিক আছে? এইগুলো সবই স্টেইনিং এক্সেস অ্যালকালি এগ্রিগেশন, কারণ এটা অ্যালকালির মধ্যেই, এটা অ্যালকালি, ঠিক আছে? এক্সেস হয়ে গেলে অ্যালকালি স্টেনিং, এক্সেস হয়ে গেলে স্টেনিং করে, আর অ্যালকালি এগ্রিগেট রিয়েকশন দেয়। So, বাকি হয়ে গেল সালফার ট্রাইঅক্সাইড এক্সেস হলে কি হয়, সেটাও কিন্তু আনসাউন্ড সিমেন্ট দেয়, ঠিক আছে? সালফার ট্রাইঅক্সাইডও কিন্তু, লাইম আর ম্যাগনেসিয়া যেরকম এক্সেস হয়ে গেলে আনসাউন্ড সিমেন্ট দেয়, সালফার ট্রাইঅক্সাইডও এক্সেস হয়ে গেলে আনসাউন্ড সিমেন্ট দেয়, ঠিক আছে? এটা হয়ে গেল। আর এটা হচ্ছে ইফ এক্সেস। আরেকটা টেবিলের আরেকটা পয়েন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে ইফ লেস, যদি কম হয়, যদি কম হয়ে যায় কোনোভাবে সিমেন্ট পার্সেন্টেজ, এটা সব কটা পড়তে গেলে লাগবে না, শুধু মেন যে ইনগ্রেডিয়েন্ট লাইম, লাইম যদি কম হয়ে যায় তাহলে কি হয় না, রিডিউস স্ট্রেংথ। যদি যদি 62% ধার কথা দেখা গেলো 40% লাইম আছে, 30% লাইম আছে, তাহলে কিন্তু সিমেন্টের স্ট্রেংথ কমে যাবে, রিডিউস স্ট্রেংথ। এটা ইফ লেস বলে একটা এক্সট্রা কলম করে শুধু লাইমের টুকু লিখে রাখো, বা লাইম যদি জায়গা না থাকে লাইমের নিচেই ব্র্যাকেটে এখানে ইফ লেস বলে কথাটা লিখে রাখো, বা ফাংশনে ইফ লেস বলে কথাটা লিখে রাখো। যদি এখানে পাশে যদি জায়গা না থাকে তোমাদের খাতায়, তাহলে এটা ওই মাঝখানে কোনো একটা জায়গায় এরকম জায়গায় লিখে, আর ইফ এক্সেসটা তো অবশ্যই লিখতে হবে। তাহলে এইগুলো গেল হচ্ছে সিমেন্টের বিভিন্ন কম্পোনেন্টস বা কনস্টিটিউশনস বা ইনগ্রেডিয়েন্টস এবং তাদের ফাংশন। এগুলো এত অব্দি আজকে পড়াচ্ছি। সিমেন্টের পোর্টল্যান্ড, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের কনস্টিটিউয়েন্টটা পড়ানো হলো, এগুলো সব তোমরা মুখস্থ করে ফেলবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। সো থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ফোন কল, অথবা এই ভিডিওর কমেন্টেও তোমরা কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখা শুরু করে দাও। মডিউল 5 থেকে কিন্তু, বিশেষত মডিউল 4 থেকে অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট টপিক শুরু হয়ে গেছে। তো তোমরা কিন্তু মডিউল 5-এ কিন্তু অনেক কিছু পড়ার রয়েছে, সেগুলো কিন্তু তোমরা সব পড়ে ফেলো। আগের ভিডিওটাও দেখো, এই ভিডিওটাও দেখে ফেলো। থ্যাংক ইউ।